আমার নাম রাশিদ, এবং এই গল্প হল কিভাবে একটি নির্জন গ্রামে বড় হওয়া চপ্পলওয়ালা ছেলেটি রিনপুর থেকে ঢাকায় এসে কোটিপতি হল। কিন্তু তার আগে, যদি এই গল্পটা চমকে দিয়েছে, তবে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ যা ঘটেছে তা বর্ণনাও কঠিন। এটা ছিল 1995, আর আমি তখন মাত্র 14 বছর বয়সী। আমাদের গ্রাম কারিমপুর, একটা জায়গা যেখানে যেন সময় থেমে আছে। মাটির আর বাঁশের ঘর, চোখ ফেলে দেখা যায় না এমন ওয়াইস ক্ষেত, আর নদীর ধারে পানি দ্রষ্টার গরুদের ধীর চলা। আমার বাবার নাম হাফেজ সাহেব। খাস জমি না থাকলেও তাঁরা জমিতে কাজ করে জীবন চালাতেন। আমাদের জমিদারের কাছ থেকে হিসেবে তারা জুটা ও ধান চাষ করতেন, তেমনই একটি আলাদা জীবনের স্বপ্ন নিয়ে। আমি আজও স্পষ্ট মনে করি সেই মনসুনের ভোর, মেঘের বোঝা আকাশ আর ভিজে মাটির গন্ধ। আমি তখন দাদি রাশিদা আম্মার সঙ্গে বাইরে ধান শুকাতে সাহায্য করছি। হঠাৎ দেখি বাবা ফসলের মাঠ থেকে অচেনা রকম সময় ফিরে এলেন। তার মুখে এক অপরিসীম করুণাজনক বেদনার প্রতিফলন, শুধু ক্লান্তি নয়, বরং বার্ধক্য নয়, একেবারে পরাজয়। রাশিদ, আমার ছেলে, তিনি বললেন, সে জায়গায় বসে, চাটাইয়ের ওপর, যেখানে দাদি সেট করে দিয়েছিলেন। তোমাকে একটা কথা বলতে হবে। জমির মালিক সেই জমি বিক্রি করে দিয়েছে চুইলা ইটের কারখানার জন্য। 2 মাসের মধ্যে আমাদের গ্রাম ছেড়ে জায়গা খালি করে দিতে হবে। আমরা শুধু মাটি হারাব না, ঘরও হারাব। বাবা একটু গোঁজেন। কোথায় যাব বাবা, আমি জিজ্ঞেস করলাম। তিনি স্তব্ধ হয়ে পাহাড়ের নিচ খেয়াল করলেন। ঢাকা। শব্দ যেন মাটি স্পর্শ করেছিল আমার ভেতর। তোমার চাচা করিম ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি পেয়েছে, সেখানে সুযোগ আছে। ঢাকা রাজধানী শহর, একটা শহর যেখানকার রাস্তা থামে না, মানুষ বক করে আর টাকা বানানোর গতি হয়ে যায় প্রবাহ। তবে শুধু কারো জন্য। যে কয়েক সপ্তাহ ছিল আমরা বোধবিকশিত হই না, ততক্ষণে অসম্ভব বেশি সংকট অনুভব করেছি। গ্রামবাসীদের অচিন্তনীয় দৃষ্টি। মায়ে যখন কার্ডবোর্ডে মালপত্র ভরছিল ট্রাঙ্কে, আমি তখনও বুঝতে পারিনি কিছু একটা গোপন টেনশন চলছে। গ্রামের লোকেরা হঠাৎ বাক্য বন্ধে, বন্ধুরা হঠাৎ দূরে থাকায়, এমনকি শিশু কণ্ঠধরা, তুই এত তাড়াতাড়ি কেন বলা। সব যেন আমাকে জানাচ্ছিল, আমি পারছি না, আমি গ্রামান্তরের চিত্রই। আর সেই শেষ রাত, ঘরের মেঝেতে শুয়ে, আমি শুনলাম বাবা মায়ের ফিসফিস, তুই খুব ছোট, সহজ হবে না, সম্ভবত ভালো হবে, থেকে যায়। আমার হৃদয় স্পন্দিত হল। তারা কি আমাকে নিজেই ছাড়িয়ে দিবে? আমি ভাবতে থাকি। শোর উপস্থাপন করতে সিমুলেট করলাম ঘুম ভাঙার ভান করে। মা এসে দেখলেন আমি দারুণ কোমলভাবে। ছোটবেলার গোল্ডেন বয় ডাকলেন। তার হাত, তার চোখ, এগুলো সব বিদায় ঘর। আমাকে ক্ষমা করো, শুনলাম। বোধহয় শুভশ্রাদ্ধ বিদায়ের শুভেচ্ছাগুলো কোলাজ হয়ে আছে, যেগুলো বুঝিনি তখন। পাখির ডাকও এখনও আসেনি, কিন্তু সেই বেলা আমি জেগে উঠি ফজর নামাজের আগের। অন্ধকারে গিয়ে দাঁড়িয়ে সেই ধানের খেতে, নবে মাটির শীতলতা আর ভোরের কুয়াশা যেন এক ধরনের প্রার্থনা। একদিন ফিরে আসব, আমি নিজেকে সেই মাটিতে চুপিসারে বলি। একদিন ছোট্ট গ্রাম ছেড়ে আসা ছেলেটা আর থাকবে না। আমি হয়ে উঠব সেটি যা সবাই প্রভাবিত করে নিজে ফিরে আসবেন। এই প্রতিশ্রুতি আজকের সেই সকালে ঠিক জানি না কিন্তু জানতাম না যে এই সূচনাই হবে আমার জীবনের প্রধান দিক পরিবর্তনের ঘুম। ঢাকায় বাসযাত্রা 8 ঘণ্টা ছিল, কিন্তু মনে হলো যেন অনন্তকাল। আমি মায়ের পাশে গাদাগাদি করে বসেছিলাম, আর পাশে ছিল এক লোক যার গায়ে ছিল বিড়ির গন্ধ আর ঘামের দাগ। জানালার বাইরে তাকিয়ে দেখছিলাম আমাদের সবুজ গ্রাম আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, আর তার জায়গায় বড় বড় শহর উঠে আসছে। অবশেষে ঢাকা নিজেকে প্রকাশ করল। আমার জীবনে কিছুই আমাকে এর জন্য প্রস্তুত করতে পারেনি। শব্দ যেন আকাশ ফাটিয়ে আসছিল, হর্ন, চিৎকার, মেশিনের আওয়াজ, দোকানের গান, আর ফেরিওয়ালাদের ডাক। আবহাওয়া ঘন আর গরম, ভরপুর এমন গন্ধে যা আগে কখনো পাইনি। রান্নার তেল, গাড়ির ধোঁয়া, হাজার মানুষের ঘাম, আর একরকম গন্ধ। একটা গন্ধ যেটাকে পরে বুঝেছিলাম নিরুপায় উচ্চাকাঙ্ক্ষার গন্ধ। আমার চাচা করিম আমাদের মহাখালী বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন।
তিনি গ্রামের পুরুষদের মতো ছিলেন না, চিকন, ঘামাক্ত, শহুরে পোশাক পরা, কিন্তু তার কাপড়ের ভাঁজ স্পষ্ট পুরনো। তার চোখে আমি এক ধরনের দৃষ্টি দেখেছিলাম, আশা আর হতাশার এক অদ্ভুত সংমিশ্রণ। পরে বুঝলাম এটাই ঢাকাবাসীর চোখ। রাশিদ আমার ছেলে। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তুই তো একেবারে পুরুষ হয়ে গেছিস। তিনি আমাদের নিয়ে গেলেন মিরপুরের এক 3 তলা বিল্ডিংয়ের দিকে, সরু গলি আর ল্যাবিরিন্থের মতো পথ পার হয়। সেই বাড়িতে আমাদের বাসা বলতে ছিল 3 মিটার বাই 4 মিটার একটি ছোট্ট ঘর, যেখানে আরও 2টি পরিবার থাকত। একটা পুরানো শাড়ির পর্দা দিয়ে আমাদের এলাকা আলাদা করা ছিল। সেখানেই আমরা 5 জন, আমার বাবা মা, ছোট বোন ফাতিমা, চাচা আর আমি একসঙ্গে থাকার কথা ছিল। এইটা শুধু অস্থায়ী, চাচা তাড়াতাড়ি বললেন আমাদের মুখ দেখে। ভালো কিছু পাওয়া গেলে চলে যাব। কিন্তু আমি ইতিমধ্যে বুঝে গেছি, ঢাকায় অস্থায়ী মানে হতে পারে বছরের পর বছর। আমার বাবা কাজ পেয়েছিলেন হাজারিবাগের এক চামড়া প্রক্রিয়াজাত কারখানায়। তিনি ভোর 5টায় বের হতেন আর রাত 10টায় ফিরতেন, হাতের চামড়ায় রাসায়নিকের দাগ, এমন গন্ধ যা স্নানেও যেত না। মা ঘরে বসে কাপড় সেলাই করতেন, প্রতি পিসে 2 টাকা। এমন টাকার পরিমাণ যা আমি নিজেও শুনে লজ্জা পেতাম, যদিও কখনো টাকার হিসেব করিনি আগে। আর আমার স্কুলে যাওয়ার কথা ছিল। কিন্তু স্কুল মানে খরচ, আর আমাদের কাছে সেই খরচ ছিল না। 2 সপ্তাহ পর চাচার মাথায় একটা আইডিয়া এলো। রাশিদ, এক সকালে বললেন তিনি, তুই কে এখন থেকে সাহায্য করতে হবে। তোর মতো চালাক ছেলেদের জন্য একটা কাজ আছে। তিনি আমাকে নিয়ে গেলেন ধানমন্ডির এক ছোট গার্মেন্টস ওয়ার্কশপে। সেখানে আমার বয়সী অনেক ছেলেরা কাজ করছিল, এক্সপোর্ট কাপড় সেলাই করছে। মালিক ছিল হাসান সাহেব, এক মোটা লোক, যিনি আমাকে উপরে নিচে দেখে বললেন, ছেলেটা ছোট কিন্তু আঙুলের গতি ভালো। আজ থেকেই শুরু করতে পারবে। দিনে 10 ঘন্টা, সপ্তাহে 6 দিন, মাসে 800 টাকা। প্রথম কিছুদিন আমার আঙুল রক্তাক্ত হয়ে যেত, মেরুদণ্ডে ব্যথা, মেশিনের সামনে ক্রমাগত ঝুঁকে কাজ করতে করতে। কিন্তু আসল যন্ত্রণা ছিল না শারীরিক, বরং মানসিক। মনে হতো জীবনটা যেন দুঃস্বপ্নে হারিয়ে যাচ্ছে, ধাপে ধাপে, সেলাইয়ের প্রতিটি ফোঁড়ে। ওয়ার্কশপের অন্যান্য ছেলেরা ছিল আলাদা। তারা ঢাকাতেই জন্মেছে, এই নিষ্ঠুর নিয়ম মেনেই বড় হয়েছে। তারা স্বপ্ন ছেড়ে দিয়েছে, নিয়তির সঙ্গে আপোষ করে নিয়েছে। কিন্তু আমি তখনও ভিতরে ভিতরে একটা স্বপ্ন বয়ে নিয়ে চলেছি, একদিন বাড়ি ফিরব, একজন মানুষ হয়। এটাই আমাকে আলাদা করে তুলেছিল, বিপজ্জনকভাবে আলাদা। তুই ভাবিস তুই আমাদের চেয়ে ভালো। একদিন দুপুরে তীব্র গরমের মধ্যে বলল সালিম, আমার থেকে 2 বছরের বড় এক ছেলে। তোর গ্রামের চিন্তা, তোর ফ্যান্টাসি, এগুলো নিয়ে ঢাকায় কিছু হয় না। আমি কোনো জবাব দিইনি, কিন্তু আমি দেখতে থাকলাম হাসান সাহেব কিভাবে প্রতিদিন গাড়িতে আসে, কিভাবে দামি কাপড় পরে, কোন ক্লায়েন্টের সামনে মাথা নোয়ায় আর কাদের অবহেলা করে। দেখতে থাকলাম কিভাবে পুরনো ছেলেরা ধীরে ধীরে মেশিনের মতো হয়ে যাচ্ছে। চোখে আলো নেই, স্বপ্ন নেই। ঠিক তখন আমি নাসির ভাইকে চিনলাম। 19 বছর বয়সী, হাসান সাহেবের সহকারী। কিন্তু তার মধ্যে কিছু ছিল, চঞ্চল বুদ্ধি, আলো একরকম, যেন এই জায়গাটার জন্য নয়। তুই ওই গ্রামের ছেলে, সে একদিন আমার পাশে বসে বলল। তুই কি চাস জীবনে? আমি চুপ। অনেক দিন পর কেউ আমাকে জিজ্ঞেস করল, আমি কি চাই? সবাই তো বলে কি করতে হবে। আমি বাড়ি ফিরতে চাই, বললাম। কিন্তু আগের মতো না, মানুষ হয়ে ফিরব। নাসির ভাই হেসে উঠল, কিন্তু সেই হাসি ছিল মৃদু, করুণা নয়। জানিস, তোর মতো শত শত ছেলে আমি দেখেছি, কিন্তু সফল হয় খুব কম। তাদের মধ্যে বিশেষ কিছু থাকে, স্বপ্ন না, সাহস। সাহস? কিসের? সে চারপাশ দেখে নিশ্চিত হয়ে বলল, হাসান সাহেব শুধু গার্মেন্টস মালিক না, তার অন্য ব্যবসাও আছে, ইম্পোর্ট এক্সপোর্ট, অনেক টাকা ঘোরে। তাকে চালাক আর বিশ্বাসযোগ্য লোক দরকার। আমার হৃদয় গতি বাড়াতে লাগল। কেমন ব্যবসা? যে ব্যবসা এক চালাক ছেলের জীবন বদলে দিতে পারে, কিন্তু ভুল করলে শেষ করে দিতে পারে। সেই রাতে আমি ফিরলাম আমাদের ছোট্ট ঘরে,
মাথায় এক বিশাল ঝড় নিয়ে। পরিবার মাটিতে ঘুমাচ্ছিল। বাবা ক্লান্ত রণে নিঃশ্বাস নিচ্ছেন। মায়ের মুখে নিঃশব্দ স্বপ্ন। আর আমি তখন একটা চূড়ান্ত মোড়ের সামনে দাঁড়িয়ে। একদিকে আরও একজন দরিদ্র ছেলে, আর অন্যদিকে এক নতুন পৃথিবীর দরজা, যা আমাকে হয় বাঁচাবে, নয়তো ধ্বংস করে দেবে। নাসির ভাইয়ের সাথে সেই কথোপকথনের ৩ মাস পর আমার জীবন পুরোপুরি পাল্টে গেল। তবে আমি যেভাবে কল্পনা করেছিলাম সেভাবে না। সব শুরু হলো এক শুক্রবারে, যখন হাসান সাহেব কাজের পর আমাকে তার অফিসে ডাকলেন। ঘরটা ভরপুর ছিল আমদানি করা সিগারেট আর দামি সুগন্ধির গন্ধে, ওয়ার্কশপের ঘামের আর তেলের গন্ধ থেকে একেবারে আলাদা। তিনি একটা কাঠের ডেস্কের পেছনে বসে টাকা গুনছিলেন। রাশিদ, তিনি বললেন চোখ না তুলেই, নাসির ভাই তোমার কথা বলেছে তুমি অন্যদের মতো না। আমার বুক ধক ধক করছিল। স্যার, আমার কিছু ডেলিভারির জন্য কাউকে দরকার, খুব গুরুত্বপূর্ণ জিনিস। নাসির বলেছে তোমার উপর ভরসা করা যায়। তিনি আমাকে একটা মোটা সিল করা খাম এগিয়ে দিলেন। এই ঠিকানায় নিয়ে যাও, গুলশান। খাম খোলো না, প্রশ্ন করো না, কারো সাথে কথা বলো না, শুধু দিয়ে এসো আর ফিরে এসো। এই কাজের জন্য তুমি পাবে ২,০০০ টাকা। ২,০০০ টাকা! ওয়ার্কশপে ২ মাস কাজের চেয়ে বেশি। আমি কাঁপা হাতে খামটা নিলাম। ঠিকানাটা ছিল গুলশান ২-এর এক প্রাসাদসম বাড়ি, ঢাকার সবচেয়ে ধনী এলাকাগুলোর একটি। গুলশান যাত্রাটা ছিল স্বপ্নের মতো। আমি আগে কখনো ওই এলাকায় যাইনি। পরিষ্কার রাস্তা, বিশাল বাড়ি, গাড়িগুলো যেন রূপার মতো ঝকম করছে। আমার মলিন জামা আর পুরনো জুতোর সঙ্গে আমি যেন চোরের মতো অনুভব করছিলাম। বাড়িটা ছিল একেবারে রাজপ্রাসাদ। লোহার গেট, পরিচ্ছন্ন বাগান, আর প্রবেশপথটা ছিল আমাদের পুরো ঘরের চেয়েও বড়। একজন গার্ড আমাকে নিয়ে গেল ভিতরে, একজন মধ্যবয়স্ক চমৎকার পোশাক পরা লোকের কাছে। তুমি তাহলে হাসানের নতুন ছেলে, লোকটি বলল, আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে। অনেক ছোট। আমি চুপচাপ খামটা এগিয়ে দিলাম। সে খাম খুলে ভিতরের কাগজ দেখল, মাথা নাড়ল সন্তুষ্টভাবে। হাসানকে বলো, সব ঠিক আছে, পরবর্তী চালান আসবে মঙ্গলবার। আমি ফিরে এলাম ওয়ার্কশপে, পকেটে জীবনের সবচেয়ে বেশি টাকা নিয়ে। কিন্তু কিছু একটা ঠিক লাগছিল না। পুরো ব্যাপারটা যেন খুব বেশি নিঃশব্দ। কি এমন জিনিস যার জন্য এত গোপনীয়তা দরকার? পরের কয়েক সপ্তাহে আমি আরও ডেলিভারি করলাম। সব সময় সিল করা খাম বা প্যাকেট, সব সময় চুপচাপ দিয়ে আসা। আর টাকা ছিল দারুণ, আমাদের পরিবারের খরচে বড় সহায়তা করছিল। মায়ের মুখে অনেকদিন পর হাসি দেখেছিলাম। কিন্তু কিছু সময় পর ডেলিভারিগুলো অদ্ভুত হয়ে উঠল। কখনো ছোট প্যাকেট, কখনো মোটা খাম যা শুধু কাগজ মনে হতো না। আর গন্তব্য সবসময় ধনী এলাকা না। কখনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কখনো সন্দেহজনক অফিস, এমনকি একবার চট্টগ্রাম বন্দরের কাছেও। সেই চট্টগ্রাম বন্দরের ভ্রমণেই আমি সব বুঝলাম, নৃশংসভাবে। একটা অফিস ঘরে বসে অপেক্ষা করছিলাম। পাশের রুম থেকে কথাবার্তা শুনছিলাম। দেয়াল পাতলা ছিল আর লোকদের গলা ছিল চড়া। পুলিশ বেশি প্রশ্ন করছে। একটা কণ্ঠস্বর বলল, যাকে আমি আগেও ডেলিভারিতে দেখেছিলাম। তারা কিছু একটা আঁচ করেছে। চিন্তা করো না, আরেকটা ঠান্ডা গলা বলল। আমরা তো কেবল ছেলেদের ব্যবহার করি ডেলিভারিতে। একটা ধরা পড়লেও কি হবে? ও তো একটা শিশু। জরুরি হলে কিছুদিন কিশোর সংশোধনাগারে থাকবে। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। শিশু? আমার মতো ছেলে ব্যবহার করা হচ্ছে ঢাল হিসেবে। আর যদি কেউ কথা বলে, তারা কিছু জানে না। হাসান চালাক। ছেলেগুলোর কিছু জানার দরকার নেই। তারা ভাবে শুধু কাগজ পৌঁছে দিচ্ছে। আর আমি তখন পুরো সত্য বুঝতে পারছিলাম। আমি কেবল কাগজ দিচ্ছিলাম না, আমি এক অবৈধ ব্যবসার অংশ, যেখানে পুরোপুরি অন্ধকারে রাখা হতো। কারণ আমি বদলানো যায় এমন একটা ছেলে ছাড়া কিছুই ছিলাম না। ঢাকায় ফিরে এলাম বিষণ্ণ আর আতঙ্কে ভরা হৃদয় নিয়ে। রাতে ঘুমাতে পারিনি। পরিবার ঘুমাচ্ছিল মাটিতে। বাবা ক্লান্ত দেহে নিঃশ্বাস নিচ্ছিলেন।
মা ঘুমের ঘোরে কিছু বলছিলেন, হয়তো পুরনো বাড়ির স্বপ্ন দেখছিলেন। আর আমি তাকিয়েছিলাম সেই টাকাগুলোর দিকে, যা আমার পরিবারকে সাহায্য করেছিল, কিন্তু এখন জানি ছিল নোংরা টাকা। পরদিন আমি নাসির ভাইয়ের কাছে গেলাম। আমাকে সত্যি বলতে হবে, আমি বললাম, আমি আসলে কি দিচ্ছি ডেলিভারিতে। তিনি কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। রাশিদ, যত কম জানো তত ভালো। না, আমি জানতে চাই। তিনি চারপাশে তাকালেন, তারপর ইশারা করলেন একটা নির্জন কোণে যেতে। হাসান সাহেব আমদানি করেন জিনিসপত্র। তিনি বললেন, যেগুলো সরকার অনুমতি দেয় না। ইলেকট্রনিক্স, ওষুধ আর মাঝে মধ্যে আরও কিছু জিনিস। তুমি যা দাও সব নকল অনুমতি, ঘুষের কাগজ আর দুর্নীতিবাজ অফিসারদের নির্দেশ। এই তো অবৈধ। হ্যাঁ, কিন্তু এভাবেই চলে ঢাকার অনেক কিছু। ভাবো তো, সব বড়লোক কি আইন মেনে ধনী হয়েছে? আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল। আর যদি ধরা পড়ি? তোমার বয়স মাত্র 15। জেল না, কিশোর হেফাজতখানায় কয়েকদিন, তারপর ছেড়ে দেবে। হাসান সাহেবের উকিল আছে, লোক আছে, তোমার দেখভাল হবে। কিন্তু তার কথার ভঙ্গি আমাকে বুঝিয়ে দিল, আমি দেখভাল নয়, ব্যবহারযোগ্য। আমি ছিলাম এক অদৃশ্য ঘুঁটি, একটা গ্রাম্য ছেলে, যাকে সহজেই ফেলে দেওয়া যায় যদি কিছু উল্টো হয়। সেই রাতে আমি জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলাম। আমি হাসান সাহেবের কাছে গেলাম। আমি আর ডেলিভারি করতে পারব না, আমি বললাম। চেষ্টা করছিলাম কাঁপা গলাকে শক্ত রাখতে। তিনি এমনভাবে তাকালেন, যেমন আগে কখনো করেননি। না রাগ, বরং শীতলতা, বিপজ্জনক শীতলতা। ও তাই? কেন না? ভয় পাচ্ছি, আমি বললাম। জানলাম অবৈধ কাজ। আমি জেলে যেতে চাই না। তিনি চুপ থাকলেন, তারপর হেসে উঠলেন, কিন্তু সে হাসি ছিল হিংস্র, ঠান্ডা। আমার ছেলে, তিনি বললেন, তুমি ভাবছ শুধু এমনি চলে যেতে পারবে। তুমি এখন অনেক কিছু জানো, চেহারা দেখেছ, ঠিকানা জানো। আমার ভয় এবার আসল আতঙ্কে পরিণত হল। আমি কিছু বলবো না, আমি প্রতিজ্ঞা করছি। ছেলেদের প্রতিশ্রুতি মূল্যহীন, তিনি বললেন। তবে আমার এক প্রস্তাব আছে। কাজ চালিয়ে যাও, টাকা থাকবে। তোমার পরিবারকে একটা ভালো বাসা দেব, বোনকে ভালো স্কুলে ভর্তি করাব। না হলে? বাকিটা বলা লাগেনি। হুমকি স্পষ্ট ছিল। আমি জানতাম এখন আর পিছিয়ে যাওয়ার রাস্তা নেই। আমি এমন এক জগতে ঢুকে পড়েছি, যেখান থেকে বের হওয়া মানে বিপদ ডেকে আনা। আর সবচেয়ে খারাপ, আমার পরিবারও এখন এই ঝুঁকিতে, তারা কিছু না জেনেও। সেই রাতে গ্রাম ছাড়ার পর প্রথমবার কেঁদেছিলাম। আমি কাঁদছিলাম সেই ছেলের জন্য, যে বাড়ি ফিরতে চেয়েছিল নায়ক হয়ে। কারণ এখন আমি জানি, ঢাকায় বাঁচতে হলে আমাকে এমন একজন হতে হবে, যাকে সেই আমি কখনো চিনতেই পারত না। ভয় সবকিছু পাল্টে দিয়েছিল। পরবর্তী কয়েক সপ্তাহ আমি ডেলিভারি চালিয়ে গিয়েছিলাম, কিন্তু প্রতিবার বের হওয়া মানেই ছিল ভয়ানক যন্ত্রণা। আমি জানতাম এখন আমি কেবল একজন কাজের ছেলে না, আমি একটা চালাকি করে ব্যবহার করা হাতিয়ার। আর হাসান সাহেব আমাকে ছাড়তে দেবেন না, তিনি নিজেই সেটা বুঝিয়ে দিয়েছেন। কিন্তু ভাগ্য আমাদের এমন সিদ্ধান্তে ঠেলে দেয়, যেটা আমরা নিজে থেকে নিতে পারি না। জুলাই মাসের এক বৃহস্পতিবার, বৃষ্টি পড়ছিল। আমি একটা বিশেষভাবে ভারী প্যাকেট নিয়ে যাচ্ছিলাম তেজগাঁওয়ের এক গুদামে। তখনই কিছু অস্বাভাবিক লক্ষ্য করলাম। অতিরিক্ত পুলিশ চারপাশে। আর তারা শুধু টহল দিচ্ছিল না, অবস্থান নিয়ে দাঁড়িয়েছিল, যেন কাউকে ধরার জন্য অপেক্ষা করছে। আমার ভেতরের কণ্ঠস্বর বলল, চলে যা। কিন্তু আমি গন্তব্যের একদম কাছাকাছি ছিলাম। আমি ভাবলাম, দ্রুত ডেলিভারি করে চলে যাব। গুদামটা বাইরে থেকে স্বাভাবিক লাগছিল। সেই চেনা লোকটি আমাকে অভ্যর্থনা জানাল। প্যাকেট খুলে দেখে মাথা নাড়ল সন্তুষ্টভাবে। কিন্তু যখন বের হচ্ছিলাম, হঠাৎ শোনা গেল সাইরেনের শব্দ। অনেকগুলো পুলিশ। কেউ নড়বে না। চারদিক ভরে গেল হইচই আর আতঙ্কে।
পুলিশ চারদিক দিয়ে ঢুকে পড়ল, বন্দুক তাক করে চিৎকার করতে লাগল। আমি মাঝখানে দাঁড়িয়েই অবশ হয়ে গেলাম। হাতে তখনও ডেলিভারির রসিদের খাম। সবার নিচে শুয়ে পড়ো, মাথার ওপর হাত রাখো। আমি ঠান্ডা কংক্রিটের মেঝেতে শুয়ে পড়লাম। হৃৎপিণ্ড এত জোরে ধকধক করছিল, মনে হচ্ছিল ফেটে যাবে। চারপাশে যেসব পুরুষদের আমি শক্তিশালী ভেবেছিলাম, তারা তখন আতঙ্কে কাঁপছিল। কেউ ঘুষ দিতে চাইছিল, কেউ কাঁদছিল। এটা একটা নাবালক ছেলে। এক পুলিশ অফিসার বললেন আমার পাশে এসে দাঁড়িয়ে, এই বাচ্চা এখানে কি করছে? শুধু একটা ডেলিভারি, স্যার। আমি বললাম কাঁপা গলায়, আমি কিছু জানতাম না। কিন্তু তিনি আমার হাত থেকে খাম নিয়ে খুললেন। তার মুখের অভিব্যক্তি মুহূর্তেই পাল্টে গেল। নকল কাগজপত্র। তিনি বললেন, ছেলে, তুমি বড় ঝামেলায় পড়েছ। আমাকেও নিয়ে যাওয়া হলো তেজগাঁও থানায়, বাকি ধরা পড়া লোকজনদের সঙ্গে। কিন্তু নাসির ভাই যেটা বলেছিল তার বিপরীতে। আমাকে একটুও শিশু মনে করে আলাদা আচরণ করা হয়নি। ঘণ্টার পর ঘণ্টা তদন্তে বসানো হলো। নাম চাইল, ঠিকানা, কত ডেলিভারি করেছি, সব জানতে চাইল। আমরা জানি তুমি হাসান উদ্দিনের জন্য কাজ করো। একজন তদন্তকারী বলল, যার গালে পাকা গোঁফ ছিল। তুমি অনেক ডেলিভারি করেছ। তুমি এখন সহকারী, সহযোগী। আমি কিছু জানতাম না। আমি আবার বললাম, হয়তো 100 বার। আমি ভেবেছিলাম এগুলো সাধারণ কাগজ। সাধারণ কাগজ গোপন গুদামে ডেলিভারি হয় না, ছেলে। সহযোগিতা করো, তাহলে আমরা কিছু করতে পারি। হাসান উদ্দিন কোথায়? কিন্তু আমি সত্যিই জানতাম না। হাসান সাহেব ছিলেন খুব চতুর। তাঁর আসল অবস্থান কখনো বলেননি। আমি জানতাম শুধু ওয়ার্কশপ আর কিছু ডেলিভারির স্থান। আমি থানায় 3 দিন ছিলাম। 3টা দিন যেন 3 বছর মনে হয়েছিল। আমার পরিবারকে ফোন করতে দেয়নি, ভালো খাবার দেয়নি। প্রতিটি ঘণ্টায় কেউ না কেউ এসে একই প্রশ্ন করছিল। আমি বুঝতে পারছিলাম হাসান সাহেবের সেই তোমাকে রক্ষা করব প্রতিশ্রুতি ছিল সম্পূর্ণ ফাঁকা। 3য় দিনে হঠাৎ পরিবর্তন এলো। একজন আইনজীবী হাজির হলেন। সাধারণ না, বরং চমৎকার পোশাক পরা, আত্মবিশ্বাসী একজন মানুষ। আমার মক্কেল নাবালক। তিনি বললেন তদন্ত কর্মকর্তাকে, তাকে এখানে আইনগত অভিভাবক ছাড়া রাখা যায় না। 2 ঘণ্টা পর আমাকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু সেটা আসলে স্বাধীনতা ছিল না। আইনজীবী আমাকে সরাসরি নিয়ে গেলেন হাসান সাহেবের কাছে। একটা জায়গায় যা আমি আগে কখনো দেখিনি। একটা ঝকঝকে অফিস, ধানমন্ডিতে। পুরনো ময়লা ওয়ার্কশপের চেয়ে একেবারে বিপরীত। রাশিদ, তিনি বললেন, শান্ত দেখালেও চোখে ছিল ধাঁধানো তীক্ষ্ণতা। আশা করি তুমি শিক্ষা পেয়েছ। স্যার, এই শিক্ষা যে আমার সঙ্গে কাজ করলে আমি খেয়াল রাখি। কিন্তু আমি পূর্ণ আনুগত্য চাই। তিনি সামনের দিকে ঝুঁকে পড়লেন। তুমি পুলিশের কাছে কিছু বলেছ? না, স্যার। আমি শুধু বলেছি কিছু জানতাম না। ভালো উত্তর। কারণ যদি কিছু বলতে, তাহলে। তিনি বাকিটা বলেননি। কিন্তু বার্তাটা স্পষ্ট ছিল। স্যার, আমি বললাম, সব সাহস জড়ো করে। আমি আর এটা করতে চাই না। আমি শুধু ওয়ার্কশপে ফিরে গিয়ে সেলাই করতে চাই। তার মুখ মুহূর্তেই পাল্টে গেল। থেমে যেতে চাও? আমার ছেলে, ঘটনাগুলোর পর তুমি কি ভাবো? তুমি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে? বুঝতে পারছি না, স্যার। তুমি এখন পুলিশের নজরে পড়েছ। তোমার নাম ফাইলেও রয়েছে। তুমি এখন আমার জন্য আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এখন আর কেউ তোমার দিকে সন্দেহের চোখে তাকাবে না। তুমি এখন একেবারে পারফেক্ট কভার, নিরীহ তরুণ, আগেই তদন্তে নির্দোষ প্রমাণিত। তুমি এমন জায়গায় যেতে পারবে যেখানে আমার অন্য লোকেরা পারে না। আমার মাথার চারপাশ যেন ঘুরতে লাগল। একটা ফাঁদে পড়ে গেছি, যত পালাতে চাই তত গভীরে ডুবে যাচ্ছি। আর যদি আমি না করি? হাসান সাহেব হেসে উঠলেন। কিন্তু সেটা ছিল সবচেয়ে ঠান্ডা হাসি যেটা আমি কখনো দেখেছি। তোমার পরিবার মিরপুরে থাকে, তাই না? 3য় তলার একটা ঘরে।
তোমার ছোট বোনটা সকাল ৮টায় স্কুলে যায়। তোমার মা মঙ্গলবার আর শুক্রবার বাজারে যান। আর কিছু শোনার দরকার ছিল না। হুমকির ভাষা বোঝার জন্য বাক্য শেষ করার প্রয়োজন হয় না। আমি জানতাম আমার জীবন আর আমার নিয়ন্ত্রণে নেই। এটা আর পছন্দের বিষয় নয়, এটা ছিল বেঁচে থাকার লড়াই। আমার জন্য আর আমার পরিবারের জন্য। সেই রাতে আমি ফিরে এলাম আমাদের ছোট্ট ঘরে, যেখানে আমার পরিবার শান্তিতে ঘুমাচ্ছিল, অজানা সেই বিপদের মাঝেও, যেটা আমি নিজের হাতে এনে ফেলেছিলাম। মা জেগে উঠলেন। রাশিদ, কোথায় ছিলে? আমরা খুব চিন্তা করেছি। কাজ করছিলাম আম্মা, শুধু কাজ। তিনি আমার মুখে হাত রাখলেন। তার পরিশ্রান্ত কঠিন হাতে কোমল আদর ছিল। তুই খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস আমার সোনার ছেলে। মাঝে মাঝে তোকে আর চিনতেই পারি না। তিনি জানতেন না তিনি কতটা সঠিক ছিলেন। যে ছেলে গ্রাম ছেড়েছিল বীর হয়ে ফিরবে বলে, সে এখন মৃত। তার জায়গায় এসেছে এক অপরিচিত মুখ। ভয়ে বাঁচা এক মানুষ, মিথ্যা আর অপরাধের জালে আটকে থাকা। কিন্তু সেই মুহূর্তে মায়ের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আমি একটা সিদ্ধান্ত নিলাম। যাই হোক, যতই কঠিন হোক, আমি একটা উপায় খুঁজে বের করব, আমার পরিবারকে রক্ষা করব। এমনকি যদি তার মানে হয় নিজেকে এমন এক বিপজ্জনক মানুষে পরিণত করা, যাকে একদিন আমিই চিনতে পারতাম না। আমি তখনও জানতাম না এই সিদ্ধান্তই আমাকে তৈরি করবে সেই মানুষে যে আমি আজ। আর এই পথ ধরেই পরিবারকে বাঁচাতে গিয়ে আমাকে তাদের চিরতরে হারানোর ঝুঁকি নিতে হবে। পরিবর্তন এক রাতে আসেনি। এটা ঘটেছিল ২ বছরের ধৈর্য, প্রস্তুতি আর নীরব পর্যবেক্ষণের মাধ্যমে। আমি হাসান সাহেবের ব্যবসার প্রতিটি দিক শিখেছিলাম। নিজস্ব যোগাযোগের জাল গড়ে তুলেছিলাম। ২ বছর আমার পরিবারের সামনে মিথ্যা জীবন যাপন করে নিজেকে সেই ধরনের মানুষে পরিণত করেছিলাম যার হবার শপথ আমি কখনো করিনি। কিন্তু প্রিজনদের রক্ষা করতে হলে মাঝে মধ্যে আমাদের নিজেকেই ত্যাগ করতে হয়। সেই সুযোগ এল ১৯৯৮ সালের সেপ্টেম্বর মাসে। হাসান সাহেব একটি বড় কন্ট্রাক্ট পেয়েছিলেন, ইলেকট্রনিক্স আমদানি, যার মূল্য ছিল কোটি টাকা। তিনি তখন আমাকে পুরোপুরি বিশ্বাস করতেন। আমাকে ভাবতেন তার নিজের তৈরি উত্তরসূরি। জানতেই পারেননি আমি কবে থেকে সবকিছু নথিভুক্ত করে চলেছি। প্রতি লেনদেন, ব্যাংক অ্যাকাউন্ট, কর্মকর্তার নাম, সব। বড় অপারেশনের আগের রাতে আমি গিয়েছিলাম তেজগাঁও থানায়। এইবার আলমারিতে আটকানো ভীত শিশু হিসেবে নয়, বরং নিজের ভাগ্য নিজে ঠিক করতে চাওয়া এক তরুণ হিসেবে। আমার কাছে হাসান উদ্দিন সম্পর্কে তথ্য আছে। আমি বললাম সেই একই তদন্তকারীকে, যিনি বছর ২ আগে আমাকে জেরা করেছিলেন। তিনি সন্দেহ নিয়ে তাকালেন। এতদিন পরে কেন? এখন কেন? কারণ এখন আমি জানি সে কিভাবে চলে। আর কারণ আমি আমার জীবনটা ফেরত চাই। সারা রাত আমরা পরিকল্পনা করলাম। আমি সব তথ্য দিয়ে দেব, ব্যাংক অ্যাকাউন্ট, চোরাচালানের রুট, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের নাম, অপারেশনের তারিখ। বিনিময়ে আমার পরিবার পাবে সুরক্ষা ও নতুন পরিচয়। আমরা চলে যাব একদম অন্য শহরে, ঢাকার বাইরে, প্রতিশোধের সব সম্ভাবনার বাইরে। অপারেশনটা ছিল সম্পূর্ণ সফল। পুলিশ হাসান সাহেব সহ তার পুরো নেটওয়ার্ককে ধরল একযোগে। কোটি টাকার অবৈধ পণ্য বাজেয়াপ্ত হল। ডজন ডজন লোক গ্রেপ্তার হল। পত্রিকাগুলো লিখল, দশকের সবচেয়ে বড় চোরাচালান বিরোধী অভিযান। কিন্তু আমার মুক্তির মূল্য ছিল ভয়ঙ্করভাবে বেশি। যখন আমি আমার পরিবারকে সব বললাম, তাদের চোখে যা দেখলাম তা আমাকে ভেঙে দিয়েছিল। মায়ের চোখে রাগ ছিল না, ছিল তার থেকেও বাজে কিছু, হতাশা। রাশিদ, তিনি বললেন নিঃশব্দ অশ্রু ঝরাতে ঝরাতে, তুই নিজেকে কি বানিয়ে ফেলেছিস? বাবা আমার সঙ্গে কয়েক সপ্তাহ কথা বলেননি। ফাতিমা, তখন ১২ বছরের মেয়ে, আমার দিকে তাকাত যেন আমি এক অপরিচিত। আর হয়তো আমি তাই ছিলাম। আমাদের পাঠানো হলো সিলেটে, এক ছোট শহরে,
যেখানে কেউ আমাদের চিনত না। বাবা একটি চা বাগানে চাকরি পেলেন, মা আবার ঘরে বসে সেলাই শুরু করলেন, আর আমি সেই অপরাধ জগতে শিখে আসা সমস্ত জ্ঞান ব্যবহার করলাম এবার একটি বৈধ ব্যবসা শুরু করলাম ছোট করে চা কিনে ঢাকায় সরবরাহ করা। আমি জানতাম কোন রুট সহজ, কোথায় ঘুষ দিতে হয়, কোথায় অফিসারদের ছাড় পেতে হয়। 2 বছরে গড়ে তুললাম ছোট্ট কোম্পানি, 5 বছরে শুরু করলাম রপ্তানি। আমি জানতাম ব্যবস্থাটা বাস্তবে কেমন চলে। এটাই ছিল আমার বড় সুবিধা। 10 বছরে আমি চা ছেড়ে টেক্সটাইল, তারপর প্রযুক্তির জগতে প্রবেশ করলাম। আমি হয়ে উঠলাম সেই মানুষ যে হবার স্বপ্ন একদিন পায়ে খালি মাঠে হেঁটে দেখেছিলাম। যখন অবশেষে ফিরলাম আমার গ্রাম করিমপুরে 15 বছর পরে, তখন ফিরলাম সেই প্রতিশ্রুতি অনুযায়ী, দামি গাড়িতে, দামি পোশাকে, এত টাকা নিয়ে যে পুরো গ্রামকে বদলে দিতে পারি। আমি নির্মাণ করলাম স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ দিলাম এমন ঘরে যেখানে আগে আলো ছিল না। সবাই আমাকে বীরের মতো স্বাগত জানাল। দরিদ্র ছেলেটি ফিরে এসেছে কোটিপতি হয়ে, একদম যেমন আমি চেয়েছিলাম। কিন্তু যখন গিয়েছিলাম সেই জায়গায় যেখানে একসময় আমাদের বাড়ি ছিল, এখন একটা ইটভাটায় পরিণত হয়েছে, যেমন বাবা ভবিষ্যৎবাণী করেছিলেন, তখন শুধু একটা শূন্যতা অনুভব করেছিলাম। সেই ছেলে যে সকালবেলায় কুয়াশায় দাঁড়িয়ে একটা প্রতিজ্ঞা করেছিল, সে আর ছিল না। তার জায়গায় ছিল এমন একজন যে সব কিছু জিতেছে কিন্তু সবকিছু হারিয়েছে। আমার মা মারা গেছেন 3 বছর আগে, তার চোখের সেই নীরব হতাশা নিয়ে। বাবা এখনো কথা বলেন, কিন্তু আগের মতো নয়। আমাদের মধ্যে এমন একটা দূরত্ব আছে যেটা কোন টাকাই ঘোচাতে পারে না। ফাতিমা এখন বিবাহিত, সন্তান আছে। তারা আমাকে চেনে শুধু ধনী মামা হিসেবে, না যে আমি আসলে কে। আজ আমি বসে আছি আমার গুলশানের অফিসে। হ্যাঁ, সেই একই গুলশান যেখানে একদিন আমি অবৈধ প্যাকেট পৌঁছে দিতাম। আমার সাম্রাজ্য দেখি আর ভাবি, সত্যিই কি এটা মূল্যবান ছিল? আমার আছে টাকা, ক্ষমতা, সম্মান। আমি শত শত পরিবারকে সাহায্য করতে পারি, চাকরি দিতে পারি, আসল পরিবর্তন আনতে পারি। কিন্তু কখনো কখনো রাতের নিস্তব্ধতায় এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে একা বসে আমি ভীষণভাবে মিস করি সেই খালি পায়ের ছেলেটিকে, যে ধান খেতে দৌড়াত, স্বপ্ন দেখত শান্ত একটা জীবনের। আমি মিস করি সেই সরলতা, পরিবারের কাছে থাকা দিনগুলো, আর সেই একমাত্র স্বপ্ন, ঘরে ফেরা। সত্যি কথা হল, আমি সব পেয়েছি, কিন্তু হারিয়েছি যেটা সবচেয়ে বেশি ম্যাটার করত। এটা এমন একটা শিক্ষা যা কোনো স্কুল শেখায় না, কোনো ব্যবসার বই লিখে না। সাফল্যের মূল্য অনেক সময় ঠিক সেটাই হয়ে যায় যেটা আমাদের সেই সাফল্য পেতে অনুপ্রাণিত করেছিল। তারা আমাকে সফলতার গল্প বলে, দরিদ্র ছেলে হয়ে ওঠে কোটিপতি। কিন্তু আমি জানি সত্যি কি হয়েছে। আমি কোটিপতি হইনি, আমি নিজেকেই ধ্বংস করে অন্য একজনকে তৈরি করেছি, যে আজ এই জীবনটা চালায়। আর তুমি যদি আমার জায়গায় থাকতে, মাত্র 14 বছর বয়সে একটা শত্রুভরা শহরে, তোমার পরিবার বিপদের মধ্যে, তুমি কি করতে? তুমি কি আরেকটা পথ খুঁজে পেতে, নিজেকে না হারিয়ে প্রিয়জনদের রক্ষা করতে পারতে? এই প্রশ্নটাই আমাকে প্রতিদিন তাড়া করে, এবং হয়তো এ কারণেই আমি আজ এই গল্প বললাম। কোনো গৌরব দেখানোর জন্য নয়, বরং এই বোঝাতে যে অনেক সময় সবকিছু পাওয়ার অর্থ সবকিছু হারিয়ে ফেলা। তুমি যদি এখান পর্যন্ত পড়ে এসে থাকো, তাহলে ধন্যবাদ আমাকে শোনার জন্য। আর যদি এই গল্প তোমাকে ছুঁয়ে থাকে, তোমার নিজের কোনো যাত্রা থাকে, ভ্রমণের, ত্যাগের অথবা পুনর্জন্মের, কমেন্টে শেয়ার করো। কারণ হতে পারে আমরা যখন নিজেদের গল্প শেয়ার করি, তখনই আমরা জীবনের মানে খুঁজে পাই। আর যদি তুমি আরও এমন বাস্তব গল্প শুনতে চাও,
যেখানে কেউ সবকিছু হারানোর ভয় নিয়ে এগিয়েছে সামনে। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। শেষমেশ আমরা সবাই কোনো না কোনোভাবে প্রবাসী, পুরনো নিজেকে ছেড়ে চলে আসা পথিক, যে চেষ্টা করছে হয়ে উঠতে ঠিক সেই মানুষ যে হওয়া দরকার ছিল।